রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। বর্ণিল সাজে সেজেছে রাজধানী। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিরাপত্তা সহ সব আয়োজন সম্পন্ন। ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা। কুরবানির প্রকৃত চেতনা থেকে ত্যাগের মহিমায় দীক্ষা নেয়ার আহ্বান। শেষ সময়ে ট্রেনের ছাদেও ছুটে চলা, শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তির মধ্যেই ঘরমুখো মানুষ। ঈদযাত্রা স্বস্তিদায়ক বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু। ক্ষুব্ধ স্বজনরা। তদন্ত কমিটি গঠন, দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, ত্যাগ আর আনন্দের এক উৎসব। ঈদকে ঘিরে রঙিন সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে। ধর্মীয় সম্প্রীতি ও ইসলামের মর্যাদা রক্ষা করে ঈদুল আজহা উদযাপনের আহ্বান ইসলামী চিন্তাবিদদের। এদিকে ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই রঙিন সাজে রাজধানী ঢাকা। জাতীয় পতাকার পাশাপাশি উঠছে নানান রঙের পতাকা। সকালে নামাজ আদায়ের পর পশু কুরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, কুরবানির ত্যাগের পবিত্রতা অর্জনেরও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। তোমরা যে কোরবানি করেছো এই কোরবানির গোশতটা নিজে তোমরা খাও এবং তোমরা তোমাদের সমাজে যারা অসহায় আছে, দরিদ্র মানুষ আছে, অভাবী মানুষ আছে, আত্মপীড়িত মানবতা আছে, যারা সারা বছরে প্রোটিন খেতে পারে না, তাদেরকেও তোমরা এই তোমাদের কোরবানির ভিতরে শামিল করো। তো এই যে সকলকে নিয়ে ঈদের আনন্দে শামিল হয়ে আনন্দে উৎপেলিত হয়ে যাওয়া, আমি মনে করি এটাই কিন্তু একটা পবিত্র অনুভূতি এবং এটাই আমাদের শেষ। আমরা যখন রাস্তায় হাঁটি, যখন একটা ইট যদি দেখি, তখন সেটাকে আমরা সরিয়ে ফেলবো, এটা ইমানের দায়িত্ব। তো সেখানে আমি কোরবানি করবার পরে কোরবানির বর্জ্য ময়লা রক্তগুলো আমি মানুষের চলাচলের পথে রেখে যেতে পারি, এটা কি করে সম্ভব? একজন মুসলমান কখনোই এই কাজ করতে পারেন না। সুতরাং আমরা বলবো, আমরা যারা কোরবানি করছি আমরা অবশ্যই যেন এই পরিচ্ছন্নতার দিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ঈদের ছুটিতে অনেকে রাজধানী ছেড়ে যাওয়া এখন ঢাকা অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা সেই যানজট। বৃষ্টিতে গরম কিছুটা কম এসেছে। ভোগান্তি ও স্বস্তির সন্ধিক্ষণের মাঝে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বৃষ্টির আগে ও পরে মেঘ দেখে বজ্রপাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আবহাওয়াবিদের। আমাদের যে গাণিতিক মডেল পূর্বাভাস সেই অনুযায়ী আগামীকালকেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এবং স্পেসিফিকভাবে আসলে ঢাকাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে যেখানেই বৃষ্টি শুরু হোক না কেন, বৃষ্টি হলে 30 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা বৃষ্টি হবে এবং এই সময় বৃষ্টি হয়ে গেলে সেখানে অন্তত মেঘমুক্ত আকাশ হয়ে যাবে। পরবর্তীতে 8 থেকে 10 ঘন্টার মতো বৃষ্টিহীন থাকবে। বজ্রপাত যখন হয়, আমরা যে শুরুর যে বজ্রধ্বনি আমরা শুনি, সেইখান থেকে আমরা পরামর্শ দিই যে আপনারা 30 মিনিট থেকে 1 ঘন্টা অন্ততপক্ষে খোলা আকাশের নিচে না থেকে একটা নিরাপদ ছাউনির নিচে যদি অবস্থান করেন, তাহলে সেখানে বজ্রপাত থেকে অনেকটাই রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এছাড়া ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায় শেষ হয়েছে। ঈদগাহ ময়দানের যাবতীয় আয়োজন। বৃষ্টির আশঙ্কা রেখেই নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেলের এই ময়দান। তবে বৈরী আবহাওয়ায় ঈদের জামাতের বিকল্প ব্যবস্থারও প্রস্তুতি রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃষ্টি আর ঝড়ো বাতাসের মধ্যেই ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। প্রধান জামাতে নামাজ আদায়ের কথা রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। এছাড়া একসঙ্গে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। বৈরী প্রকৃতির চিন্তা করেই সামিয়ানার ওপর বৃষ্টি প্রতিরোধক ত্রিপল এবং পানি দ্রুত নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা, এখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয়, তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব।
ভিভিআইপি সহ সাধারণ মুসল্লিদের নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। ঈদগাহ ও আশপাশ পোশাকে, সাদা পোশাকে এবং সিসি ক্যামেরায় সতর্ক নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। শুধুমাত্র জায়নামাজ এবং ছাতা সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। উস্কানিমূলক বিভিন্ন রকম প্রচারণা করতে পারে, যেমন সাইবার ফিল্ডে বিভিন্ন রকম প্রচারণা চালাতে পারে এবং সেটার ব্যাপারে আমরা সজাগ আছি। ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবে। সুষ্ঠুভাবে নিরাপত্তা চৌকি পার হয়ে জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য সাধারণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনেও বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকে দুপুরের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এদিন রাজশাহী, রংপুর অঞ্চলে কিছুটা বেশি বৃষ্টিপাত হলেও ঢাকা সহ অন্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কেফায়েত শাকিলের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ অনেক বড় শহরে। এমন পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহার দিন কেমন থাকবে আবহাওয়া, সেই প্রশ্ন এখন সবার মনে। ধর্মপ্রাণ মুসলমানদের সংখ্যা ঈদের দিন বৃষ্টি হলে ব্যাহত হতে পারে ঈদুল আজহার নামাজের জামাত। বিশেষ করে বৃষ্টি বা জলাবদ্ধতা সৃষ্টি হলে ভুগতে হতে পারে পশু কোরবানি দিতে। সবার এই শঙ্কাই সত্যি হওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর বলছে, পবিত্র ঈদুল আজহার দিন সকাল থেকে দুপুরের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। আগামীকাল সকাল দিকেও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, ময়মনসিংহ, সিলেট, এমনকি আপনার চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টি হবে। তবে সকালের দিকে এইসব বেল্টে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কোনো কারণে যদি মেঘটা ডিলে হয় বা ফরমেশন নিচে হয়, সেক্ষেত্রে হয়তো সকালে ফ্রি থাকার সম্ভাবনা থাকতে পারে। তবে যদি সকালে কোনো কারণ ফ্রি থাকে, সেক্ষেত্রে বিকেলে যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণটা ডিপেন্ড করে মেঘটা কোন এলাকা দিয়ে যাচ্ছে। আমাদের মডেলের যে এলাকা দেখা যাচ্ছে যে মেঘটা হবে আগামীকাল, সেক্ষেত্রে মেন বৃষ্টিটা আপনার ধরেন রাজশাহী ডিভিশন, এদিকে ঢাকার আশেপাশে এবং কুমিল্লার দিকে এই মেঘটা যাওয়ার সম্ভাবনা বেশি। এর সাথে চট্টগ্রাম ডিভিশন রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টিপাত। তবে রাজধানীতে ভারী বৃষ্টিপাতের সংখ্যা খুব একটা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। স্পেসিফিক যে ঢাকার কথা বলি, সেক্ষেত্রে ঢাকাও সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটা যদি সকালের দিকে বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে অনেকটাই ভালো, যা বিকেলের দিকে মোটামুটি ক্লিয়ার পাবো। এবং ইনকেস যদি কোনো কারণে যদি টাইম ভেরিয়েশন হয়ে যায় মেঘের মুভমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো আপনার দুপুর বা বিকেল নাগাদ আবার বৃষ্টি হতে পারে। তবে এখনকার বৃষ্টির প্যাটার্নটা একটু ভিন্ন। যে বৃষ্টিটা হয় হচ্ছে বেশি সাময়িক বৃষ্টি, অর্থাৎ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বৃষ্টি হয়। আগামী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমদের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। ঈদ আনন্দে শরিক হতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। ভেতরে জায়গা না পেয়ে অনেকে চড়েছেন ছাদেও। শিডিউল বিপর্যয় সহ সিট না পাওয়ার অভিযোগ যাত্রীরা ভুলে গেছেন আনন্দের অংশ হিসেবে। বাসেও ছিল স্বস্তি। মামুন আবদুল্লাহকে সাথে নিয়ে শুভ মাহফুজের রিপোর্ট।
রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সে সময়ে বাড়ি ফেরার তাড়া সব বয়সীদের। পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য। তাই তো ঝুঁকি নিয়ে হলেও উঠছেন ট্রেনে, চড়ছেন ছাদেও। যে কোনো মূল্য হলো বাড়িতে যাওয়া লাগবে। এখন টিকিট কেটেও নিচে ভিতরে উঠতে পারতেছি না। কষ্ট হলো ভালো লাগবে, কারণ পরিবার আছে, যেহেতু দেশে বাবা মা আছে, সবার সাথে ঈদ করার জন্য। টিকিট পাই, সিট পাই না। টিকিট কেটেও ট্রেনে উঠতে ভোগান্তি, শিডিউল বিপর্যয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন প্ল্যাটফর্মে। তবু উৎসব আমেজে ঢেকে যায় এই ভোগান্তি। আমি দাদু বাসায় যাব, আমি খেলা করব। সবাই তো যাবে, তো আমরাও, আমাদেরও সিট আছে, তো আমরা ভিতরে আর যাইতেই পারতেছি না। আমার সিট নাই আর কি, আরেকজনের সিটে আমি বসে আছি। অনেক ভালো যাচ্ছি, আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। আমার ট্রেন হচ্ছে 6:45, এখন হচ্ছে 7:45 বাজে, তা এখনো আসেনি। তত ভোগান্তি নেই বাসে, অনেকটা স্বস্তিতেই টিকিট মিলছে, নেই বাড়তি ভাড়ারও অভিযোগ। আজকে মনে হচ্ছে না এত কষ্ট, কারণ আজকে রিল্যাক্সে মনে হচ্ছে মানুষজন কম। একদম ঠিক ভাড়া নিচ্ছে, সব সময় যেরকম এরকম, বেশি ভাড়া নিচ্ছে না। লাইনে দাঁড়িয়ে আছি টিকিটের অপেক্ষায়, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আনন্দ পাচ্ছি যে বাড়িতে চলে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আর কি সব মিলে। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে মা বাবা যেহেতু আছেন, তাদের টানে বাড়ি যাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি দাদুর বাড়ি যাচ্ছি, অনেক খুশি আমি। গতকালকে হয়তো একটু রাস্তায় জ্যাম ছিল, আজকে যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে একটু আরামদায়ক হবে, আশা করতেছি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক, রেল ও সেতুমন্ত্রী জানিয়েছেন, ঈদযাত্রায় অনেক চ্যালেঞ্জ থাকলেও এবার অনেকটাই স্বস্তির। 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমরা মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে, শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনও পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সব কিছু মিলে একটা ভালো ঈদযাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ঈদ শেষে মানুষ যাতে ফিরতি পথেও স্বস্তি পায় সে বিষয়ে সরকার সক্রিয় রয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই যাত্রার শেষ মুহূর্তে ঘরে ফিরতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় দক্ষিণাঞ্চলগামী মানুষের। ঝড় বৃষ্টির কারণে কিছু সময় লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিকভাবেই টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে যেতে শুরু করে। বুধবার দুপুরের পর থেকে বাড়তে থাকে ঘরমুখো মানুষের ভিড়। যথাসময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করছেন কেউ কেউ। বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ না থাকায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। তবে বৈরী আবহাওয়ায় যাত্রী চাপ কিছুটা কম রয়েছে বলে জানান লঞ্চ মালিক সংশ্লিষ্টরা। জানালেন নিচ্ছেন সরকার নির্ধারিত ভাড়া। সকাল থেকে রাত পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রায় 80টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। 8 দিন হাসপাতালের এক ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আহমেদ সরার রিপোর্ট। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের কয়েকজনের আজকেই ছুটি নিয়ে চলে যাবার কথা ছিল, কিন্তু মঙ্গলবার রাতেই হঠাৎ বাচ্চাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভোরের মধ্যে একে একে 6 শিশুর মৃত্যু ঘটে। স্বজনদের দাবি, ওয়ার্ডে সে সময় ডাক্তার, নার্স, এমনকি আয়াও খুঁজে পায়নি তারা। যখন বমি করতেছে রাতের 3টার দিকে, আই থিঙ্ক 2:30-3টার দিকে আমি নিয়ে গেছি, তখন নিয়ে যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে। কিন্তু আবার উনি যখন বলছে সুস্থ হয়ে গেছে, কর্তব্যরত ডাক্তার আমার বলছে সুস্থ হয়ে গেছে, আপনি নিয়ে যান, আইসিইউতে ডক্টর আছে, আর কোথাও ডক্টর নাই। আমি নিয়ে আসলাম, আসার পরে এখানে আবার একই অবস্থা। 1 ঘন্টা পরে শুনতেছি সবাই মারা যাচ্ছে। আমিও দৌড়াই গেলাম, আমি দেখি আমার বেবির অবস্থাও খারাপ। আমি তাড়াতাড়ি নিয়ে গেলাম, নিতে নিতে তো দেখি ওইখানে আবার কর্তব্যরত ডক্টর বলতেছে মারা গেছে। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায় নাই, আমরা খুঁজে পাইনি। এসি বন্ধ ছিল দিকে তো অক্সিজেন পায় নাই দিকে দিয়ে অবস্থা হয়েছে, সব বাচ্চার এই অবস্থা হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করতে থাকে গণমাধ্যম কর্মীরা। হাসপাতালে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, ছুটে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও। পরে হাসপাতালের সেই ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা এই ঘটনায় 6 জনের মৃত্যুর কথা জানান। 11টা মা, 11টা বাচ্চা এখানে ছিল। তার মধ্যে বাচ্চা এই অকারেন্স সময় ম্যানেজমেন্টের জন্য বাইরে ছিল। ম্যানেজমেন্টের আগে জন্মের পরে হলো এনএসইউতে অ্যাডমিট।
আমি বলছি এই অকারেন্সের পরে সাডেন 6টা মৃত্যুর আগের ঘটনা 6টাই ছিল। সো আমরা কনফিউশন অ্যারেঞ্জ না করি, আমি যেটা বুঝছি সেটাই তো ঠিক। 6টা বাচ্চা এখানে থাকা অবস্থায় মারা গেছে, এই তো, এবং ভোর 6টা থেকে 9টার ভেতরে। ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ, এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং এর জন্য স্তর বেঁধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জানান, কারো গাফেলতি আছে কিনা তা তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বোঝা যাবে। যেন সুষ্ঠুভাবে হয় সে ব্যাপারে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেন প্রভাব ফেলতে পারে এই ধরনের কোনো কাউকে, বিশেষ করে হাসপাতালের কাউকে যেন সেখানে ইনক্লুড করা না হয়। যদি এসির ইয়ের কারণে হয়ে থাকে তাহলে সেটি কেন হলো এবং সেটি কি বিল্ডিং কোড মেনে কিন্তু সেটি করা হয়েছে কিনা সেটিও কিন্তু তদন্ত কমিটি সেটা দেখার বিষয় আছে। হাসপাতাল ঘুরে হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং খাতের পেশাদারদের সংগঠন অ্যাস্ট্রে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি জানান, হাসপাতালে জাতীয় বিল্ডিং কোড মানা হয়নি। আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে সেই ন্যাশনাল বিল্ডিং কোডে হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভিআরএফ, কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ। হসপিটালের ক্লিন স্পেসে কখনো স্প্লিট এসি, প্যাকেজ এসি, ভিআরএফ এসি, উইন্ডো টাইপ এসি এটা থাকতে পারে না। গ্যাস লিকেজ বা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে কিনা তা তদন্তে হাসপাতালে যায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর মগবাজারে হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় হাম সংক্রমণ বৃদ্ধির জন্য বিগত সরকারের আমলের অব্যবস্থাপনাকে দোষারোপ করেন মন্ত্রী। কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা, ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। ঈদের আনন্দ যেখানে ঘরে ফেরার গল্প শোনায়, সেখানে হাম ও এর উপসর্গে আক্রান্ত অনেক বাবা মায়ের এবারে ঈদ কাটবে হাসপাতালে সন্তানের বিছানায়, উদ্বেগ আর উৎকণ্ঠায়। তাদের একটাই প্রার্থনা, সন্তান যেন সুস্থ থাকে। এদিকে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে আরও 5 জন, আক্রান্ত 1118 জন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ মানেই বাইরে কোলাহল, হইহুল্লোড়, চলে কেনাকাটার ব্যস্ততা। আর রাজধানীর শিশু হাসপাতালের এই ওয়ার্ডে শুধু আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা। কদিন আগেও পরিবারের 10 মাসের ছোট্ট শিশু সিমরানকে নিয়ে তাদের ঈদ আয়োজনের পরিকল্পনা ছিল। জ্বর, কাশি, চোখ লাল হওয়া আর শরীরে দানা ওঠার পর বদলে যায় সেই সব কিছু। ফার্স্টে ছিল জ্বর, তারপর ঠান্ডা লাগছে, পরে মুখ থেকে সারা শরীরে র্যাশ বের হয়েছে। এখানে ভর্তি ছিলাম 3 দিন, তারপর এখানে আসছি। আগে থেকে একটু সুস্থ হয়েছে, আগে যেমন চোখ মেলা চাইতে পারতো না, আর এখন একটু চাইতে পারে। 3.5 বছর বয়সে জান্নাতুল মাওয়ার কান্না সামাল দিয়েছেন তার মা। ঈদের আনন্দ তাদের জন্য এখন শুধু সন্তানের সুস্থতা কামনা। হাম ও এর উপসর্গে আক্রান্ত সন্তানদের নিয়ে হাসপাতালে ঈদ করতে হচ্ছে অনেক অভিভাবককে। মনে হচ্ছে সন্তান যদি ভালো না থাকে ঈদ তো বছর বছর আসবেই, বেঁচে থাকলে ঈদ করতেই পারবো। সন্তান সুস্থ থাকলে ঈদ করানো যাবো, চাই যে সন্তান সুস্থ হোক। ঈদে থাকতে হইতেছে, মানে বাসা যাইতে হইতেছে না, এখানে ঈদ করতে হইতেছে। শিশু ওয়ার্ডগুলোতে এখনো বাড়তি চাপ, সিট খালি নেই। গুরুতর অসুস্থ বাচ্চাদের জন্য পিআইসিইউ পরিপূর্ণ, তারপরও সেবা দিতে ব্যস্ত চিকিৎসকরা। আমরা না হয় একটা ঈদে এত বেশি মেলামেশা না করলাম, ঈদের মধ্যে বড় বড় গ্যাদারিং না করলাম, ঈদের মধ্যে যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা, যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। এবারের ঈদে তাই সন্তানদের বাড়তি যত্ন ও সতর্কতার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে শেষ দিনের বেচাকেনা। স্বস্তির হাসি নেই বিক্রেতাদের মুখে। তাদের দাবি প্রত্যাশিত লাভ হয়নি, তারপরও শেষ সময়ের অপেক্ষায় বিক্রেতারা। মিসবা রহমানের রিপোর্ট। ঈদের আর মাত্র একদিন বাকি, তাই রাজধানীর পশুর হাটগুলোতে এখন শেষ মুহূর্তের কেনা বেচার ব্যস্ততা। তবে সকাল থেকেই হাটে ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। ব্যবসায়ীরা বলছেন এবছর হাটে পশুর কোনো সংকট নেই। দেশীয় খামার থেকে এসেছে পর্যাপ্ত গরু, তবে খরচ বেড়েছে। সেই তুলনায় দাম না পাওয়ায় হতাশায় অনেকেই। আগে যারা বেচা আছে, কালকে যারা বেচছে ওরা মোটামুটি দাম পাইছে। আজকে বাজার নরম, বেচা কিনা মোটামুটি লসেই বেচা কিনা হইলে বাতা লাভে তো নাই, লসেই বেচা কিনা। এখন গরু আছে বিক্রি করা হইতাছি না, কি করবো আর। ভাই গরুর কোনো দামই পাইতেছি না আমরা। খদ্দের আসতেছে, দাম 1.5 লাখের গরু করতেছে 1 লাখ। আমাদের আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো রকমের অসুবিধা হয় নাই। ক্রেতা বিক্রেতা উভয়ই সন্তুষ্টির সাথে এই হাটে অবস্থান করছেন। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, শেষ দিনেও গরুর দাম নাগালের বাইরে। তবে কেউ কেউ বলছেন আগের দিনের তুলনায় কিছুটা হলেও দাম কমেছে। যথেষ্ট গরু আছে বিভিন্ন হাটে, আজকের ক্রেতা নাই। ইনশাল্লাহ আরো বোধহয় একটু কমবে, আরো সময় আছে, একটু দেখি। এখন অনেক গরু আছে ভিতরে। আলহামদুলিল্লাহ, এখন ব্যাপারটা হইলো গরুর এমন অবস্থা, গতকালকে আজকে মনে হয় কিছুটা রিল্যাক্স। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। যারা গরুর ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন এখানে অন্য কোনো সমস্যা নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কোনো ধরনের সমস্যা আছে কিনা, চাঁদাবাজি আছে কিনা, কোনো ধরনের প্রতারক, কোনো অজ্ঞান পার্টি, কোনো কিছু খবর আছে কিনা। এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু খবর পাই নাই। শেষ সময়ে আরো জমে উঠবে পশুর হাট, সেই প্রত্যাশায় বিক্রেতারা। মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত 90টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বুধবার রাজধানীর মিরপুর 5 নং ওয়ার্ডের বাউনিয়াবাদ সি ব্লক বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন জামাতে ইসলামী ঢাকা মহানগরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় সেলিম উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। জামাতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন নুরুন নাহার নিম্মি। বুধবার ভোরে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে। 2012 সালের 19 মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের 26 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ওয়াসফিয়া নাজরিন। এরপর দীর্ঘ 14 বছর পর এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন নাহার নিম্মি। এর আগে 2010 সালের 23 মে বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 12 সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মোহিত। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা বর্ণিল সাজে সেজেছে রাজধানী। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তা সহ সব আয়োজন সম্পন্ন। ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা। কুরবানির প্রকৃত চেতনা থেকে ত্যাগের মহিমায় দীক্ষা নেওয়ার আহ্বান। শেষ সময়ে ট্রেনের ছাদেও ছুটে চলা, শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তির মধ্যেই ঘরমুখ মানুষ। ঈদ যাত্রা স্বস্তিদায়ক বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু, ক্ষুব্ধ স্বজনরা। তদন্ত কমিটি গঠন, দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।